বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। এই বিষয়টি আলোচনার আগে আমরা তোমাকে একটি কোটেশন সম্পর্কে ধারণা দিতে চাই। সেটি হলো নোয়িং, থিঙ্কিং অ্যান্ড ফিলিং। এই তিনটি কনসেপ্ট যে কোনো একটি বিষয়কে ওভারকাম করতে সহজেই সাহায্য করে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করছি তা হলো প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, ভাষা। অ্যাকর্ডিং টু ডক্টর সৌমিত্র শেখর, ভাষার মূল উপাদান হলো ধ্বনি, ভাষার মৌলিক উপাদান হলো শব্দ, ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার সংজ্ঞা: মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য যা কিছু করে তাকে ভাষা বলে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সম্মত হয়। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে মানুষ ভাষা সৃষ্টি করে, অর্থাৎ এই ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট, তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষা সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে ভাষা বলা হয়, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক তথা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষাও ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। সংক্ষেপে একটা কথা মনে রাখো, বাংলা, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এসব অঞ্চলের মানুষের মুখের ভাষা হলো বাংলা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলা ভাষারীতি। বাংলা ভাষারীতি অনুযায়ী রীতি হলো দুটি। একটিকে বলা হয় কথ্যরূপ, একটিকে বলা হয় চলিত রূপ, একটিকে বলা হয় সাধুরূপ তথা কথ্যরীতি, চলিত রীতি ও সাধুরীতি। এই বিষয়টিকে মনে রাখতে গেলে মনে রাখতে হবে বাংলা ভাষা সংক্রান্ত এই চিত্রটি তথা বাংলা ভাষার দুটি রূপ, লোম তথা লৌখিক এবং মৌখিক। লৌখিক ভাষার দুটি রূপ তথা সাধু, চলিত, এবং মৌখিক ভাষার দুটি রূপ তথা চলিত, আঞ্চলিক। উল্লেখ্য যে এখানে সাধু ভাষা হলো সর্বজন স্বীকৃত লেখ্যরূপ, চলিত ভাষা হলো সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ, এবং আঞ্চলিক ভাষাকে বলা হয় উপভাষা। এখানে আমরা তোমাকে বলার চেষ্টা করছি যে সাধু ও চলিত রীতির পার্থক্যটা কি। সাধু ও চলিত রীতির পার্থক্যটা এখানে দেখানো হলো। সাধুরীতি: বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনির্ধারিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এরপরে আমরা তোমাকে বলছি চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। ১০০ বছর আগে যে চলিত রীতি সে যুগে সৃষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী।
সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। সংক্ষেপে আমরা যদি তোমাকে বলতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাধুরীতি ও চলিত রীতি, সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য হলো সাধুরীতিতে বাসু গুণিস থাকে, চলিত রীতিতে বাসু গুণিস থাকে না। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আঞ্চলিক কথ্যরীতি তথা যাকে বলা হয় ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সাধুরীতিতে চলিত রীতি এগুলো ভিন্ন ভিন্ন। এখানে একটি কথা উল্লেখ্য যে দুটি ভাষার তথা সাধু ও চলিত দুটি ভাষার উপাদানে সাধু ও চলিত রীতির পার্থক্য নিচে দেখানো হলো। সাধুতে সব সময় সাধু শব্দ তথা পদের শেষে সবসময় স্বরে আ থাকে, চলিত রীতিতে শব্দ বা পদের শেষে সব সময় ও থাকে। যেমন সাধুরীতিতে মস্তক, চলিত রীতিতে মাথা, এটি শুধুমাত্র ভিন্ন। বাদবাকি সব শব্দগুলো যদি আমি দেখি, যেমন জুতা জুতো, তুলা তুলো, শুষ্ক শুকনা থেকে হলো শুকনো, বন্য বুনো, তাহারা উহারা থেকে হলো তারা ওরা, তাহাকে উহাকে থেকে হলো তাকে বা ওকে, তাহার তাহার থেকে হলো তার বা তার, করিবার থেকে হলো করবার বা করার, পাইয়াছিলেন থেকে হলো পেয়েছিলেন, হইলেন থেকে হলো হলেন, আসিয়া থেকে হলো এসে, হইল থেকে হলো হলো বা হলো, দেখিয়া থেকে দেখে, করিলেন করলেন, দেন নাই দেননি, পার হইয়া পেরিয়ে, পড়িল পড়ল, করিয়া করে, ভাঙিয়া যাইতে লাগিল ভেঙে যেতে লাগিল, ফুটিয়া রহিয়াছে ফুটে রয়েছে, পূর্বেই আগেই, সহিত সঙ্গে বা সাথে ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বাংলা ভাষা শব্দ ভাণ্ডার। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষার যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। প্রথমে দেখা যাক তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ মানে তার, সম মানে হলো সমান, তার সমান অর্থাৎ সংস্কৃত। উদাহরণ যেমন চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য। উদাহরণ চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য ইত্যাদি। তদ্ভব শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ মানে তার এবং ভব অর্থ উৎপন্ন। যেমন সংস্কৃতে হস্ত, প্রাকৃত হুত তদ্ভব হাত তথা হস্ত হুত হাত। সংস্কৃতে চর্মকার, প্রাকৃতে চম্মুয়ার তদ্ভব চামার তথা চর্মকার চম্মুয়ার চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ জ্যোৎস্না, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। উদাহরণ জ্যোৎস্না, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। দেশি শব্দ। বাংলাদেশের
আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু অনেক ভাষা থেকে এসেছে তার হদিশ মেলে। যেমন কুড়ি বা 20 কোল ভাষা, পেট বা উদর তামিল ভাষা, চুলা বা উনুন মুন্ডারি ভাষা। এরূপ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বিদেশি শব্দ। এই বিদেশি শব্দগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আরবি শব্দ। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা ধর্ম সংক্রান্ত শব্দ, যেমন আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। এরপরে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, যেমন আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মোক্তার, রায় ইত্যাদি। এরপরে দেখছি ফার্সি শব্দ। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা ধর্ম সংক্রান্ত শব্দ, যেমন খোদা, গুনা, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ, যেমন কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ ফার্সি শব্দ, যেমন আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রপ্তানি, হাঙ্গামা ইত্যাদি। উল্লেখ্য যে আরবি শব্দগুলোর একটি বিকৃত রূপ হলো ফার্সি শব্দ। ইংরেজি শব্দ এবার দেখি আমরা। ইংরেজি শব্দ 2 প্রকারের পাওয়া যায়, অনেকটা ইংরেজি উচ্চারণে, যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ, যেমন আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ। প্রথমেই দেখি পর্তুগিজ শব্দ, যেমন আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফরাসি শব্দ যেমন হলো ওলন্দাজ, দিনেমার, কার্তুজ, ওলন্দাজ, দিনেমার, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তেরা ইত্যাদি। এরপরে আমরা যেটা দেখছি যে ওলন্দাজ শব্দ। ওলন্দাজ শব্দগুলো হলো ওতা অর্থাৎ তাস সংক্রান্ত, যেমন ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। এরপরে আমরা যেটা দেখছি অন্য ভাষার শব্দ। প্রথমে দেখি গুজরাটি শব্দ, যেমন হক, খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ 85, যেমন চাহিদা, শিখ। তুর্কি শব্দ, যেমন চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। চীনা শব্দ, যেমন চাচি, শালিলু তথা চা, চিনি, সাম্পান, লিচু, লুচি ইত্যাদি। মায়ানমার তথা বার্মিজ শব্দ, যেমন লুঙ্গি, ফুঙ্গি, কিয়াং, লামা ইত্যাদি। জাপানি শব্দ, সূত্রটা হলো হাহা, ক্যাজুরি তথা হাসনাহেনা, হারিকিরি, ক্যারাটে, জুডো, রিক্সা ইত্যাদি। গ্রিক শব্দ, যেমন দাসে, সুই তথা দাম, শ্যামাই, সুড়ঙ্গ ইত্যাদি। ইতালীয় শব্দ ইমামা তথা মাফিয়া, ম্যাজেন্টা ইত্যাদি। অস্ট্রেলীয় শব্দ অবুকা তথা বুমেরাং, ক্যাঙ্গারু। মালয় শব্দ মাকিয়া তথা কিরিচ এবং আইলা। আফ্রিকান শব্দ জেব্রা। পেরুর শব্দ হলো কুইনাইন। জার্মান ভাষা হলো নাৎসি। তামিল শব্দ হলো চুরুট। এই শব্দগুলো তোমার মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখছি মিশ্র শব্দ। কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে, যেমন রাজা, বাদশাহ, এটি হলো তৎসম ফার্সি শব্দ। হাট বাজার, এটি হলো বাংলা ফার্সি শব্দ। হেড মৌলভী, এটি হলো ইংরেজি ফার্সি শব্দ। হেড পণ্ডিত, এটি হলো ইংরেজি তৎসম শব্দ। খ্রিস্টাব্দ, এটি হলো ইংরেজি তৎসম শব্দ। ডাক্তারখানা, এটি হলো ইংরেজি ফার্সি শব্দ। পকেট মার, এটি হলো ইংরেজি বাংলা শব্দ। চৌহদ্দি, এটি হলো ফার্সি আরবি শব্দ ইত্যাদি। উল্লেখ্য যে পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। এরপরে আমরা তোমাকে নিয়ে চলে যাব পরবর্তী অধ্যায়ে, দ্বিতীয় পরিচ্ছেদ
বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। প্রথমেই আমরা একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দিতে চাই, সেটি হলো ব্যাকরণ ভাষার অনুগামী, কিন্তু ভাষা ব্যাকরণের অনুগামী নয়। ব্যাকরণ ভাষার অনুগামী, কিন্তু ভাষা ব্যাকরণের অনুগামী নয়। কেননা এখানে ভাষা হলো একটি বৃহৎ বিষয়, অন্যদিকে ব্যাকরণ হলো একটি ক্ষুদ্র বিষয়। কোনো ক্ষুদ্র বিষয় কোনো বৃহৎ বিষয়কে অনুকরণ করবে, এটি স্বাভাবিক। প্রথমে আমরা দেখছি ব্যাকরণ। ব্যাকরণ বিষয়টি জানতে যাওয়ার আগে আমাদের একটু ইতিহাস জানতে হবে। সেটি হলো, এই ইতিহাসটি হলো মানা হ্রাস। মানা হ্রাস তথা মায় হচ্ছে মনুয়েল দা অ্যাসুমসাও, নাই হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, এরপরে রায় হচ্ছে রাজা রামমোহন রায়, এরপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তথা এরাই সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। তাদের একটি ক্রম মাত্র ব্যাকরণ, বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান হলো ব্যাকরণ, যার অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। সংজ্ঞা: যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়: প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, যেমন সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স, মিনিং তথা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়। তথা সাউন্ড নিয়ে আলোচনা করে ফোনোলজি তথা ধ্বনিতত্ত্ব, যার একক হলো ফোনিমি তথা ধ্বনিমূল। ওয়ার্ড নিয়ে আলোচনা করে মরফোলজি তথা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যার একক হলো মরফিম বা শব্দমূল। অন্যদিকে সেন্টেন্স নিয়ে আলোচনা করে সিনট্যাক্স তথা বাক্যতত্ত্ব বা পদক্রম, এবং মিনিং নিয়ে আলোচনা করে সিম্যান্টিক্স তথা অর্থতত্ত্ব। এছাড়া অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি যেটাকে বলা হয়, ছন্দ ও অলঙ্কার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্ব: ধ্বনিতত্ত্ব ব্যাকরণে ধ্বনি বা বর্ণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। প্রথমে আমরা জেনে নিই ধ্বনি। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ইউনিটকে ধ্বনিমূল তথা ফোনিমি বলা হয়। ধ্বনিমূল তথা ফোনিমি বলা হয়। অন্যদিকে বর্ণ: বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন, সিম্বল ব্যবহৃত হয়। বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ তথা লেটার। যেমন বাংলায় বক কথাটির প্রথম ধ্বনিটির প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ব। ইংরেজিতে সে ধ্বনির জন্য ব্যবহৃত হয় বি বা বি। আবার আরবি, ফার্সি ও উর্দুতে একই ধ্বনির জন্য ব্যবহৃত হয় বে। উল্লেখ্য যে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নতবিধান ও শতবিধান ইত্যাদি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আমরা দেখছি রূপতত্ত্ব। বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব শব্দ বা রূপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। এটা একটা সূত্র মনে রাখতে পারো, সবগুলি বোকা, পুপ্র, বিষক্রিয়া এই বিষয়গুলো নিয়েই রূপতত্ত্ব আলোচনা করে। একটু ব্যাখ্যা দেখা যাক। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ বা মরফম, রূপ বা মরফিম। রূপ গঠন করে শব্দ, সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বা মরফোলজি বলা হয়। বাক্যতত্ত্ব: বাক্যতত্ত্ব ব্যাকরণে বাক্য সংক্রান্ত বিষয় নিয়েই বাক্যতত্ত্ব আলোচনা করে। মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিভিন্ন বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যের মধ্যে
কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বে এসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। এরপরে আমরা দেখছি অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আমরা তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি। বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ। বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ। বাংলা ব্যাকরণের আলোচনার জন্য পণ্ডিতেরা কতিপয় পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন। এ ধরনের প্রয়োজনীয় কিছু পারিভাষিক শব্দের পরিচয় নিম্নে প্রদান করা হলো। প্রথমেই দেখি প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, যেমন হাত, বই, কলম ইত্যাদি। সাধিত শব্দ। মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে বলা হয় সাধিত শব্দ, যথা হাতা, গরমিল, দম্পতি ইত্যাদি। সাধিত শব্দ দুই প্রকার, একটা হলো নাম শব্দ, অন্যদিকে আরেকটি হলো ক্রিয়া শব্দ। প্রত্যেকটি বা নাম শব্দের ও ক্রিয়া দুটি অংশ থাকে, তথা প্রকৃতি ও প্রত্যয়। প্রথমে দেখা যাক প্রকৃতি। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। এক কথায় প্রকৃতি হলো রুট ওয়ার্ড। প্রকৃতি হলো রুট ওয়ার্ড। প্রকৃতি দুই প্রকার, একটাকে বলা হয় নাম প্রকৃতি আর একটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। একটাকে বলা হয় নাম প্রকৃতি, অন্যদিকে আরেকটিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। নাম প্রকৃতি মানে নামের রুট ওয়ার্ড, ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়ার রুট ওয়ার্ড। বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়, একটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় আর একটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলো নাম সংক্রান্ত যে সকল প্রত্যয়, কৃৎ প্রত্যয় হলো ক্রিয়া সংক্রান্ত সকল প্রত্যয়। উপসর্গ সম্পর্কে একটু কথা বলি। উপসর্গ বা ইংরেজিতে যাকে বলা হয় প্রিফিক্স। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে বলা হয় উপসর্গ। তার মানে উপসর্গ অর্থের মাইনাস বা প্লাস করে থাকে। উপসর্গের অর্থবাচকতা নেই, তবে উপসর্গের অর্থ দ্বৈতকতা আছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায়। একটাকে বলা হয় সংস্কৃত উপসর্গ, একটাকে বলা হয় বাংলা উপসর্গ এবং আরেকটাকে বলা হয় বিদেশি উপসর্গ। বিস্তারিত উপসর্গ অধ্যায়ে বিষয়টি ক্লিয়ার করা যাবে। এরপরে আমরা তোমাকে যে কথাটা বলছি, অনুসর্গ বা সাফিক্স। অনুসর্গ সবসময় শব্দের পরে বসে। বাংলা ভাষায় কিছু অনুসর্গ রয়েছে, যেমন দ্বারা দিয়া কর্তৃক, চেয়ে থেকে উপরে, পরে প্রতি মাঝে, বই ব্যতীত অবধি, হেতু জন্য কারণ, মত তবে। অনুসর্গ যেমন দ্বারা দিয়া কর্তৃক, চেয়ে থেকে উপরে, পরে প্রতি মাঝে, বই ব্যতীত অবধি, হেতু জন্য কারণ, মত তবে ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলতেছি সেটা হলো দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। প্রথমেই আমরা তোমাকে একটা কথা ক্লিয়ার করে নিতে চাই, সেটা হলো ধ্বনি কাকে বলে। ধ্বনি হলো বর্ণের অলিখিত রূপ, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। অর্থাৎ ধ্বনি হলো বর্ণের অলিখিত রূপ আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি তথা সাউন্ড পাই। বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্বরধ্বনি, অন্যটিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি বা ভয়েল সাউন্ড, যেমন সরোয়া, সরয়া, রসই, রসু ইত্যাদি। ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি তথা কনসোন্যান্ট সাউন্ড, যেমন ক, চ, ট, ত, প ইত্যাদি। এরপরে আমরা যেটা বলছি বর্ণ। ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ বা লেটার। এরপরে বলছি স্বরবর্ণ। স্বরধ্বনি লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ, যেমন সরোয়া, সরোয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ উ ইত্যাদি।
ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি। এরপরে বলছি বর্ণমালা। যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয়। বিশেষ জ্ঞাতব্য, উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণে দ্বৈতিত ধ্বনি স্বরে অ স্বরব্য ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়ে থাকে, যেমন ক যোগ স্বরে অ সমান হলো ক ইত্যাদি। স্বরধ্বনি সংযুক্ত না হলে অর্থাৎ উচ্চারিত ব্যঞ্জনের নিচে হস বা হল চিহ্ন দিয়ে লিখিত হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে, তার মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও 11টি মোট। ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, ঙ 5টি, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ 5টি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য 5টি, ত, থ, দ, ধ দন্তন্য 5টি, প, প, ব, ভ, ম 5টি, অন্তুষ র, ল 3টি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ 4টি, দৈবনড়, ঢয়সনড়, অন্তুস্ত, খণ্ডত 4টি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ 3টি। এ হলো মোট 50টি। বিশেষ জ্ঞাতব্য, ওই এবং ও এ দুটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন, যেমন স্বরে অ যোগ রস্য ই সমান ওই, স্বরে অ যোগ রস্য উ সমান ও। এবার আমরা তোমাকে যে বিষয়টি বলবো স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কার ও ফলা। প্রথমে আমরা দেখে নিই কার সম্পর্কে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার হলো মোট 10টি, স্বরে অ এর কার নেই, এজন্য এই বর্ণটিকে বলা হয় নীলিন বর্ণ। এরপরে আমরা বলছি ফলা সম্পর্কে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা মোট 6টি, এগুলো হলো নাম যার ল তথা দন্ত ন ফলা, মো ফলা, অন্তুষ জ ফলা, র ফলা, ল ফলা এবং ব ফলা ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে প্লসিভ সাউন্ড বা প্লসিভ লেটার, এই জিনিসটা কি। ক থেকে মো পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনি বা প্লসিভকে উচ্চারণ স্থানের দিক থেকে 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ওই বর্গীয় ধ্বনি। বর্গভুক্ত বলে এ ধ্বনির চিহ্নগুলোকেও ওই বর্গীয় নামে অভিহিত করা হয়, যেমন ক, খ, গ, ঘ, ঙ ধ্বনি হিসেবে এগুলো কণ্ঠধ্বনি, বর্ণ হিসেবে ক বর্গীয় বর্ণ, চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ ধ্বনি হিসেবে এগুলো তালব্য ধ্বনি, বর্ণ হিসেবে চ, চ বর্গীয় বর্ণ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ধ্বনি হিসেবে এগুলো মূর্ধন্য ধ্বনি, বর্ণ হিসেবে ট, ট বর্গীয় ধ্বনি, ত, থ, দ, ধ দন্তন্য ধ্বনি হিসেবে এগুলো দন্তধ্বনি, বর্ণ হিসেবে এগুলো ত বর্গীয় বর্ণ, প, ফ, ব, ভ, ম ধ্বনি হিসেবে এগুলো অষ্টবর্ণ, বর্ণ হিসেবে প বর্গীয় বর্ণ, বর্ণ হিসেবে এগুলো প বর্গীয় বর্ণ। এরপরে আমরা যেটা বলছি উচ্চারণের স্থানভেদে ব্যঞ্জন ধ্বনির বিভাগ, অর্থাৎ ধ্বনি উচ্চারণের জন্য যে সকল বিষয়গুলো ব্যবহৃত হয় সেগুলো একটু দেখে নেওয়া যাক। ধ্বনি উচ্চারণের সময় ব্যবহৃত হয় ঠোঁট, ওষ্ঠ ও অধর, 2 দাঁতের পাটি, 3 দন্তমূল অগ্র দন্তমূল, 4 অগ্রতালু শক্ত তালু, 5 পশ্চাৎ তালু নরম তালু মৃদ্ধা, 6 আলজিভ, 7 জিহ বাঘ্র, 8 সম্মুখ জিহ্বা, 9 পশ্চাৎ জিহ্বা জিহ্বা মূল, 10 নাসা গহ্বর, 11 স্বরপল্লব স্বরতন্ত্রী, 12 ফুসফুস ইত্যাদি। এরপরে আমরা বলছি নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বিভাজন দেখানো হলো। উচ্চারণ স্থান, ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ, উচ্চারণ স্থান অনুযায়ী নাম, যেমন উচ্চারণ স্থান জিহ্বা মূল ক, খ, গ, ঘ, ঞ এগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। উচ্চারণ স্থান অনুযায়ী অগ্রতালু, যেমন চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ, তালব্য স, অন্তুস্ত, অন্তুষ জ এগুলো হলো তালব্য বর্ণ।
পশ্চাৎ দন্তমূল, যেমন ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য স র ডয়বর্ণরা ঢয়সনরা, এগুলো হলো মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। অগ্রদন্তমূল ত থ দ ধ দন্তন্য ল দন্ত স, এগুলো হলো দন্তবর্ণ। ওষ্ঠ প ফ ব ভ মু, এগুলো হলো ওষ্ঠবর্ণ। দ্রষ্টব্য, খণ্ড ত কে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, এটি ত বর্ণের হস চিহ্নযুক্ত ত এর রূপভেদ মাত্র। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণ হলো তিনটি, এগুলো হলো অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্বৈতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। নাসিক্য বর্ণ ইয়, উঁ, উঁ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, মো, এ পাঁচটিকে বলা হয় নাসিক্য বর্ণ। বর্ণ এবং অনুস্বর ও চন্দ্রবিন্দু, চাঁদ যে বর্ণের সঙ্গে লিখিত হয় সে বর্ণে দ্বৈতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত বায়ু মুখ বিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয়, অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয়, তাই এগুলোকে বলে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি। আর এগুলোর বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট 25টি। এরপরে আমরা বলছি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক শব্দ কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হলো দুটি, এগুলো হলো ওই এবং ও। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলা বর্ণমালায় উষ্ণ ধ্বনি হলো 4টি, এগুলো হলো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এ 4টি বর্ণে দ্বৈতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্ণ বর্ণ। উল্লেখ্য যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই 3টি বর্ণে দ্বৈতিত ধ্বনি অঘোষ অল্প প্রাণ। এ 3টি বর্ণের দ্বৈতিত ধ্বনি অঘোষ অল্প প্রাণ, আর হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এরপরে আমরা বলছি অন্তস্থ ধ্বনি, অন্তুষ জ, র, ল, ব, এগুলো হলো অন্তস্থ ধ্বনি। অন্তুষ জ সমান অয় এবং ব সমান ডব্লু, এই দুটো বর্ণের দ্বৈতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্ণ ধ্বনির মাঝামাঝি, এজন্য এদের বলা হয় অন্তস্থ ধ্বনি। ধ্বনির উচ্চারণ বিধি, এই বিষয়টা সম্পর্কে আমরা তোমাকে বলবো এখন। সেটি হলো বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ নিচের ছকে দেখানো হলো। উল্লেখ্য যে সম্মুখ ওষ্ঠাধার প্রসিত, কেন্দ্রীয় ওষ্ঠাধার বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাধার গোলাকৃত। উল্লেখ্য যে বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ নিচের ছকে দেখানো হলো। সম্মুখ ওষ্ঠাধার প্রসিত, কেন্দ্রীয় ওষ্ঠাধার বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাধার গোলাকৃত। প্রথমে উচ্চ সম্মুখ ওষ্ঠাধার প্রসিত হয় হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এই দুটো বর্ণে। পশ্চাৎ ওষ্ঠাধার গোলাকৃত হয় হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই দুটো বর্ণে। উচ্চ মধ্য সম্মুখ ওষ্ঠাধার প্রসৃত হয় এ, এই বর্ণটিতে। পশ্চাৎ ওষ্ঠাধার গোলাকৃত হয় ও, এই বর্ণটিতে। নিম্ন মধ্য সম্মুখ ওষ্ঠাধার প্রসৃত হয় এ, এই বর্ণটিতে। পশ্চাৎ ওষ্ঠাধার গোলাকৃত হয় স্বরে অ, এই বর্ণটিতে। নিম্ন কেন্দ্রীয় ওষ্ঠাধার বিবৃত হয় স্বরে আ, এই বর্ণটিতে। এরপরে আমরা তোমাকে যে বিষয়টি বলছি, সংবৃত, এই বিষয়টি হলো সংবৃত উচ্চারণের চোয়াল ফাঁক হয়, কিন্তু বিবৃত উচ্চারণের চোয়াল বেশি ফাঁক হয়। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে হবে দুরন্ত গতিতে। অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে, চন্দ্রবিন্দু হলো অনুনাসিক বর্ণ। চন্দ্রবিন্দু চিহ্ন বা প্রতীকটি পরবর্তী স্বরধ্বনির অনুনাসিকতার দ্যোতনা করে, এজন্য এটিকে অনুনাসিক ধ্বনি এবং প্রতীকটিকে অনুনাসিক প্রতীক বা বর্ণ বলে, যেমন আঁকা, চাঁদ, বাঁধ, বাঁকা, শ্বাস ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, উঁ, অনুস্বর, ইঁ, এর 3টি বর্ণ প্রথমে আসে না, অর্থাৎ উঁ, অনুস্বর, ইঁ, এর 3টি বর্ণে দ্বৈতিত ধ্বনি
কখনো শব্দের প্রথমে আসে না, শব্দের মধ্যে কিংবা শেষে আসে। সুতরাং এসব ধ্বনির প্রতীক বর্ণও শব্দের আদিতে ব্যবহৃত হয় না, শব্দের মধ্যে বা অন্তে ব্যবহৃত হয়। যেমন সংঘ বা সংঘ, ব্যাং বা ব্যাং, অঞ্জনা বা ভুয়া, লক্ষণ ইত্যাদি। এরপরে আমরা তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলবো, সেটি হলো যে বাংলা বর্ণমালায় উচ্চারিত বর্ণগুলো কোথা থেকে কোনটা হয়। যেমন প্রথমে আমরা যেটা বলছি, এরপরে আমরা তোমাকে যে বিষয়টি বলছি যে অল্পপ্রাণ ও মহাপ্রাণ এবং অঘোষ ও ঘোষ স্পর্শ ব্যঞ্জন ও নাসিক্য ব্যঞ্জনগুলোকে নিচে ছকে দেখানো হলো। অল্পপ্রাণ ও মহাপ্রাণ এবং অঘোষ ও ঘোষ স্পর্শ ব্যঞ্জন ও নাসিক্য ব্যঞ্জনগুলোকে নিচে ছকে দেখানো হলো। উচ্চারণ স্থান অঘোষ তথা ভয়েসলেস, ঘোষ তথা ভয়েসড, এই ছকে আমরা দেখলাম। এবার অঘোষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঘোষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। কণ্ঠধ্বনি ক খ গ ঘ ইয়, তালব্য ধ্বনি চ ছ বর্গীয় জ ঝ ইয়, মূর্ধন্য ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য, দন্তধ্বনি ত থ দ ধ দন্তন্য, অষ্টধ্বনি প ফ ব ভ ম। এখানে আমরা দেখছি ক খ অঘোষ বর্ণ, আবার ক হচ্ছে অল্পপ্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ। গ ঘ এটি হলো ঘোষ বর্ণ, গ ঘ এটি হলো ঘোষ বর্ণ। গ হচ্ছে এখানে অল্পপ্রাণ, ঘ হচ্ছে এখানে মহাপ্রাণ। বাদবাকি যে লিস্ট থাকে ইও বা উও বলি না কেন, এটি হচ্ছে তোমার নাসিক্য বর্ণ। তার মানে শেষের লাইনটা হচ্ছে তোমার নাসিক্য বর্ণ। বাদবাকি দুটাকে বৃহৎ আকারে ভাগ করলে দেখি আমরা, একটি অঘোষ আরেকটি হলো ঘোষ। তার ফাঁকে যদি আমরা দুটো ভাগ দিই তাহলে একটাকে দেখবো অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ। এই কথাটি মনে রাখতে হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনিগুলো হলো অন্তুষ র ল ব, এগুলোকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অন্তুষ জ। অন্তুষ জ এটিকে বলা হয় তালব্য ধ্বনি। র এটিকে বলা হয় কম্পনজাত ধ্বনি। ল এটিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ব এটিকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। উষ্ণ ধ্বনির কথা আমরা তোমাকে বলেছি, দন্ত স। উষ্ণ ধ্বনির কথা আমরা তোমাকে বলেছি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এটি আমরা আগেই বলেছি। এরপরে আমরা যেটা বলছি তোমাকে হ। হ বর্ণের দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন মূল উষ্ণ ধ্বনি, উষ্ণ ঘোষ ধ্বনি। এই উষ্ণ ধ্বনিটির উচ্চারণের সময় উন্মুক্ত কণ্ঠের মধ্যে দিয়ে বাতাস জোরে নির্গত হয়, যেমন হাত, মহা, পহেলা ইত্যাদি। অনুসার, অনুসার এর উচ্চারণ ইও এর উচ্চারণের মতো, যেমন রং ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বিসর্গ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বিসর্গ, এটি একটি অঘোষ বর্ণ বা ধ্বনি। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি। হ এর উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ। বাংলায় একমাত্র বিস্ময়াদি প্রকাশক অব্যয়েই বিসর্গের ধ্বনি শোনা যায়, যথা স্বরে আহ, উ, ও, বা ইত্যাদি। অর্থাৎ বিসর্গ তথা এটি হলো অঘোষ বর্ণ। বিসর্গ এটি হলো অঘোষ বর্ণ। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। হ এর উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ। বাংলায় একমাত্র বিস্ময়াদি প্রকাশক অব্যয়েই বিসর্গের ধ্বনি শোনা যায়, যথা আহ, উ, ও, বা ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ঢয়সনড়া, অর্থাৎ ডয়বেনড়া এবং ঢয়সনড়া, এ দুটি হলো তাড়নজাত ধ্বনি বা বর্ণ। এই দুটি হলো তাড়নজাত ধ্বনি বা বর্ণ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে যুক্ত বর্ণগুলো একটু দেখে নিই। সকল যুক্ত বর্ণগুলোই সহজ, শুধুমাত্র এই কয়েকটি ছাড়া, যেমন হক্ষ খ, ক যোগ মূর্ধন্য স। ব্রহ্ম এটি হলো হ যোগ মো। জ্ঞান এটি হলো বর্গীয় জ যোগ ইয়। ঝঞ্ঝা এটি হলো ইয় যোগ বর্গীয় জ। অপরাহ্ন এটি হলো তোমার অপরাহ্ন এটি হলো তোমার হ যোগ মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য। সায়াহ্ন এটি হলো তোমার হ যোগ দন্তান্ন। উষ্ণ এটি হলো তোমার মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এই বিষয়টি তুমি খুব ভালোভাবে মাথায় রাখো, তাহলেই তুমি সহজেই পারবে এগিয়ে যেতে। এরপরে আমরা তোমাকে যেটি বলছি সেটি হলো কি, বাক্যে
দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন, বাক্যে ধ্বনির ক্রমহীনতাকে ধ্বনি পরিবর্তন বলে। ধ্বনি পরিবর্তনের কারণ হল অঙ্গহীনতা, উচ্চারণে দ্রুততা, অসাবধানতা, আঞ্চলিকতা ইত্যাদি। ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়, নিম্নে তা উল্লেখ করা হলো। আদি স্বরাগম বা প্রথিসিস, আদি স্বরাগম বা প্রথিসিস উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম বা প্রথিসিস। যেমন স্কুল স্কুল, স্টেশন স্টেশন, এরূপ আস্তাবল, আস্পর্ধা ইত্যাদি। মধ্য স্বরাগম বা মবিস, মধ্য স্বরাগম বা মবিস, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা অ্যানাপটাইসিক্স। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা অ্যানাপটাইসিক্স। যেমন অ দিয়ে রত্নরতন, ধর্মধরম, স্বপ্ন স্বপন, হর্ষ হরস ইত্যাদি। রস্য ই দিয়ে প্রীতি প্রীতি, ক্লিপ কিলিপ, ফিল্ম ফিলিম ইত্যাদি। রস্য উ দিয়ে মুক্তা মুকুতা, তুর্ক তুরুক, ভ্রু ভুরু ইত্যাদি। এ দিয়ে গ্রাম গেরাম, পেরেক পেরেক, শ্রেফ সেরেফ ইত্যাদি। ও দিয়ে শ্লোক শোলক, মুরগ মুরগ বা মোরগ ইত্যাদি। অন্তঃস্বরাগম বা অ্যাপোথিসিস, কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম বা অ্যাপোথিসিস। যেমন দিশ দিশা, পোক্ত পোক্ত, বেঞ্চ বেঞ্চি, সত্য সত্যি ইত্যাদি। অপিনিহিত বা অ্যাপেনথিসিস, পরের ইকার বা উকার আগেই উচ্চারিত হওয়ার প্রবণতাকে বলা হয় অপিনিহিত বা অ্যাপেনথিসিস। যেমন আজি আইজ, সাধু সাউদ, রাখিয়া রাইখা, বাক্য বাইক্য, সত্য সৈত্য, চারি চাইর, মারি মাইর ইত্যাদি। অসমীকরণ বা ডিসিমিলেশন, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। এক কথায় সমীকরণ রক্ষা হয় না এমন বিষয়কেই বলা হয় অসমীকরণ। যখন সমীকরণ রক্ষা হয় না তখন তাকে বলা হয় অসমীকরণ। যেমন ধপধপ ধপধপ, টপ টপ টপটপ, খপ খপ খপাখপ ইত্যাদি। স্বরসঙ্গতি বা ভয়েল হারমোনি, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপস্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি দিশি, বিলাতি বিলিতি, মূলা মূলো ইত্যাদি। স্বরসঙ্গতি কয়েক ধরনের হতে পারে, যেমন প্রগত বা প্রোগ্রেসিভ। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন মূলা মূলো, শিকা শিকে, তুলা তুলো ইত্যাদি। অর্থাৎ আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলা হয়। যেমন মূলামূলো, শিকাশিকে, তুলাতুলো ইত্যাদি। পরাগত বা রিগ্রেসিভ, অন্তঃস্বরের কারণে আদ্যস্বরের পরিবর্তন হলে তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন আখো আখুয়া, এখো, দেশি দিশি ইত্যাদি। মধ্যাগত বা মিউচুয়াল, আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যাগত স্বরসঙ্গতি হয়, মধ্যাগত স্বরসঙ্গতি হয়। যেমন বিলাতি বিলিতি ইত্যাদি। অন্যান্য স্বরসঙ্গতি যেটাকে বলা হয় ঋষি প্রকাল, আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যান্য স্বরসঙ্গতি হয়। যেমন মোজা মুজো ইত্যাদি। চলিত বাংলায় স্বরসঙ্গতি, যেমন গিলা গেলা, মিলামিশা মেলামেশা, মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর রসৌ কার হলে পরবর্তী স্বর ও কার হয়। যেমন মুড়া মুড়ো, চুলা চুলো ইত্যাদি। বিশেষ নিয়মে সাধিত স্বরসঙ্গতি, বিশেষ নিয়মে সাধিত স্বরসঙ্গতি, যেমন উড়ুনি উড়নি, এখনি এখুনি হয় ইত্যাদি।
এরপরে আমরা তোমাকে যেটা বলছি সম্পর্কস্য বা স্বরলোপ। সম্পর্কস্য বা স্বরলোপ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্পর্কস্য। যেমন বস্তি, বস্তি, জানালা, জানলা ইত্যাদি। সম্পর্কস্য হলো স্বরাগমের বিপরীত। সম্পর্কস্য হলো স্বরাগমের ঠিক বিপরীত। উল্লেখ্য যে আদি স্বরলোপ যেটাকে বলা হয় অ্যাফিসিস, APHESIS, অ্যাফিসিস আদি স্বরলোপ বা অ্যাফিসিস। যেমন ওয়ালাবু, লাবু, লাও, উদ্ধার, উধার, ধার ইত্যাদি। মধ্য স্বরলোপ বা সিনকোপ, মধ্য স্বরলোপ বা সিনকোপ। যেমন অগুরু, অগ্রু, সুবর্ণ, স্বর্ণ ইত্যাদি। অন্ত স্বরলোপ বা অ্যাপোকোপ, আশা, আস, আজি, আজ, চারি, চার, সন্ধ্যা, সন্ধ্যা, সাঁঝ ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হলো ধ্বনির কারসর হয়ে যাওয়া। ধ্বনি বিপর্যয় হলো ধ্বনির কারসর। একটু ব্যাখ্যাটা দেখি। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন ইংরেজি বাক্স, বাংলা বাসক, জাপানি রিক্সা, বাংলা রিস্কা ইত্যাদি। অনুরূপ পিশাচ, পিচাস, লাফ, ফাল ইত্যাদি। এরপরে আমরা বলছি সমীভবন বা অ্যাসিমিলেশন। সমীভবন বা অ্যাসিমিলেশন এটি হলো একই রকম হয়ে যাওয়ার প্রবণতা। ব্যাখ্যাটা হচ্ছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, জন্ম, কাঁদনা, কান্না ইত্যাদি। অর্থাৎ সমীভবন বা অ্যাসিমিলেশন হলো একই রকম হয়ে যাওয়ার প্রবণতা। পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে একটির প্রভাবে আরেকটি একই রকম হয়ে যাওয়ার প্রবণতাকেই বলা হয় সমীভবন বা অ্যাসিমিলেশন। এই সমীভবন হতে পারে কয়েক ধরনের। যেমন প্রগত, প্রগত বা প্রোগ্রেসিভ সমীভবন। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে, অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়। একে বলে প্রগত সমীভবন। যেমন চক্র, চক্র, পক্ক, পক্ক, পদ্ম, পদ্ম, লগ্ন, লগগ ইত্যাদি। পরাগত বা রিগ্রেসিভ সমীভবন। যেমন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়। একে বলে পরাগত সমীভবন। যেমন তৎ যোগ জন্য সমান তজ্জন্য, তৎ যোগ হিত সমান তদ্ধিত, উত যোগ মুখ সমান উন্মুখ ইত্যাদি। অন্যান্য বা মিউচুয়াল সমীভবন। যেমন যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যান্য সমীভবন। যেমন সংস্কৃত সত্য, প্রাকৃত সচ্চ, সংস্কৃত বিদ্যা, প্রাকৃত বিদ্যা ইত্যাদি। এরপরে আমরা যেটা বলছি বিষমীভবন বা ডিসিমিলেশন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমীভবন বা ডিসিমিলেশন। ব্যাখ্যাটা হলো দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন শরীর, শরীর, লাল, নাল ইত্যাদি। দ্বিতীয় ব্যঞ্জন বা লং কনস্ট্যান্ট বা ব্যঞ্জন দ্বিতা। কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। একে বলে দ্বিতীয় ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিতা। যেমন পাকা, পাক্কা, সকাল, সকাল ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যে বিষয়টি বলছি সেটি হলো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হলো ব্যঞ্জনের মাইনাস প্লাস তথা শব্দ মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট, কপাট, ধোবা, ধোপা, ধাইমা, দাইমা ইত্যাদি। ব্যঞ্জন চ্যুতি। পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি, ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। যেমন বৌদিদি, বৌদি, বড় দাদা, বড়দা, নতুন দাদা, নতুন দা ইত্যাদি। অন্তর্হতি।
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনির লোপ পেলে তাকে বলে অন্তর্হতি, যেমন ফাল্গুন ফাগুন, ফলাহার ফলার, আলাহিদা আলাদা ইত্যাদি। অভিশ্রুতি বা আমলাউট আ বা এ থাকলে এ হয়, অর্থাৎ বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন কোরিয়া থেকে অপনিহিতর ফলে কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা থেকে অভিশ্রুতিজাত করে। এরূপ শুনিয়া শুনে, বলিয়া বলে, হাটুয়া হাউটা থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো ইত্যাদি। রকার লোপ। আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিতে হয়, যেমন তর্ক তক্ক, করতে করতে, মারলো মারল, করলাম করলাম ইত্যাদি। হকার লোপ। আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকারের লোপ হয়, যেমন পুরোহিত পুরুত, গাহিল গাইল, চাহে চায়, সাধু সাহু সাও। আরবি আল্লাহ বাংলা আল্লাহ, ফার্সি শাহ বাংলা শাহ ইত্যাদি। এরপরে আছে অন্তুস্থ শ্রুতি ও বশ্রুতি। এই দুটো কি? এ দুটোকে বলা হয় ইউফোনিক গ্লিডস। এ দুটোকে বলা হয় অন্তুস্থ শ্রুতি ও বশ্রুতি। এই দুটোকে বলা হয় ইউফোনিক গ্লিডস। শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এ দুটো স্বর মিলে একটি দ্বিস্বর বা যৌগিক স্বর না হয়, তবে এ স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জন ধ্বনির মতো অন্তস্থ, অন্তুস্থ বা অয় বা অন্তস্থ বর্ণ ডব্লু উচ্চারিত হয়। অন্তুস্থ বর্ণ ব তথা ডব্লু উচ্চারিত হয়। এ অপ্রধান ব্যঞ্জন ধ্বনিটিকে বলা হয় অন্তুস্থ শ্রুতি বা বশ্রুতি। যেমন মা যোগ আমার সমান মাই আর, মায়ান মায়ামার। যা যোগ আ সমান যা ব্র্যাকেটে ও অন্তুস্থ একার সমান যাওয়া। এরূপ নাওয়া খাওয়া দেওয়া ইত্যাদি। এর পরবর্তীতে আমরা তোমাকে যে বিষয়টি বলছি সেটি হলো নত ও শতবিধান। এরপরে আমরা তোমাকে যেটি বলছি নত ও শতবিধান। উল্লেখ্য যে সাধু বা সংস্কৃত বা তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্য স এর ব্যবহারকে নতবিধান ও শতবিধান বলে। নতবিধান বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ময়দীর্ঘু ধয়রেপ দন্তন্বয় জ ফলা মূর্ধন্য। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, সেজন্য বাংলা ব্র্যাকেটে দেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য বর্ণ এবং দন্তন্য এর ব্যবহার আছে। বাংলা ভাষায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই নতবিধান নামে পরিচিত। মূর্ধন্য ব্যবহারের নিয়ম সূত্র একটা মনে রাখো, ট রি রি সা। নাম্বার 1, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য যুক্ত হয়, যেমন ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড ইত্যাদি। নাম্বার 2, রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। এখানে উল্লেখ্য যে কারণ শব্দটিতেও মূর্ধন্য হবে। নাম্বার 3, রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তুস্থ ব, হ, অনুস্বর এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ। রিকারের পরে প, তারপরে মূর্ধন্য। হরিণ, র এর পরে রস্বই, তারপরে মূর্ধন্য। অর্পণ, র এর পরে প, তারপরে অ, তারপরে মূর্ধন্য। লক্ষণ, ক যোগ মূর্ধন্য স যোগ অ প্লাস মূর্ধন্য। এরূপ রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, যেমন চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানু গুণ পুণ্য বেণী, ফণি অনু বিপণী গণিকা। আপন লাবণ্য বাণী, নিপুণ ভরিতা পানি, গণ কোন
ভানপন শান, চিক্কন নিক্কন তৃণ, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্য বান। এই কবিতাটা মনে রাখতে গেলে সূত্রটা মনে রাখতে হবে তোমাকে, চাবে কফ আগৌ চিগ, চাবে কফ আগৌ চিগ। উল্লেখ্য যে সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য তথা নতবিধান খাটে না। এরূপ ক্ষেত্রে দন্তন্য হয়, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, এটি হয় দন্তন্য, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। অর্থাৎ তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। এছাড়া আমরা তোমাকে যেটা বলছি শতবিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য স এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য স রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে শতবিধান বলে। মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম, এখানে আমি তোমাকে একটা সূত্র মনে রাখতে বলবো, সেটি হলো স্বরে অ এবং স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনিগুলোর পরে নত ও শতবিধান খাটে। উল্লেখ্য যে স্বরে অ এবং স্বরে আ এর পরে নত ও শতবিধান খাটে। উল্লেখ্য যে স্বরে অ এবং স্বরে আ এর পরে অন্য স্বরধ্বনিগুলোর পরে উল্লেখ্য যে স্বরে অ এবং স্বরে আ এর স্বরে অ এবং স্বরে আ ব্যতীত অন্য স্বরধ্বনিগুলোর পরে নত ও শতবিধান খাটে। মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। নাম্বার 1, স্বরে অ এবং স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য স হয়, যেমন ভবিষ্যৎ। এখানে ব এর পরে রস্বই এর ব্যবধান, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকিৎসা ইত্যাদি। নাম্বার 2, ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, অভিষেক, সুষুপ্তু, সুষুপ্তু, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান, অনুষ্ঠান, বিষম, সুষমা ইত্যাদি। নাম্বার 3, রি এবং রিকারের পর মূর্ধন্য স হয়, যেমন ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। তৎসম শব্দে র এর পর মূর্ধন্য স হয়, যেমন বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে তৎসম শব্দে র এর পর মূর্ধন্য স হয়, যেমন বর্ষা, বর্ষা, বর্ষণ, ঘর্ষণ ইত্যাদি। নাম্বার 5, র ধ্বনির পরে যদি স্বরে অ, স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার। কিন্তু স্বরে অ, স্বরে আ স্বরধ্বনি থাকলে দন্তন্য স হয়, দন্ত স হয়, যেমন পুরস্কার। টবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যথা কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি। কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ ইত্যাদি। জ্ঞাতব্য আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না, এ সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি, এগুলোতে কখনো মূর্ধন্য স হয় না। এই জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট এই শব্দগুলো মনে রাখার সূত্র হলো জিপো মাপো। জি হলো জিনিস, পোয়ে হলো পোশাক, মায়ে হলো মাস্টার, পোয়ে হলো পোস্ট, এগুলোতে মূর্ধন্য স হয় না। সংস্কৃত 7 দন্ত সহায়কার খণ্ডতা 7 প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না, যেমন অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
উল্লেখ্য যে কোথায় কোথায় নতবিধান শতবিধান খাটে না তা আমরা একটু সূত্রের মাধ্যমে তোমাকে জানিয়ে দিতে চাই। এগুলো হলো বিদেশাত এ নত শতবিধান খাটে না, তথা বিদেশি, দেশি, বিদেশি শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, দেশি শব্দ, সংস্কৃত সাত প্রত্যয় এবং সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ বিদেশি শব্দ, দেশি শব্দ, সমাসবদ্ধ শব্দ, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দ, তবর্গীয় বর্ণ, এই বিষয়গুলোতে নত ও শতবিধান খাটে না। এরপরে আমরা তোমাকে যে বিষয়টা বলবো সেটা হলো সন্ধি সম্পর্কে। চতুর্থ পরিচ্ছেদ আমরা বলছি সন্ধি সম্পর্কে। সংজ্ঞা: সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হলো সন্ধি। সংজ্ঞা: পাশাপাশি দুটি বর্ণের মিলনে নাম হলো সন্ধি, অর্থাৎ সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আশা যোগ অতীত সমান আশাতীত, হিম যোগ আলয় সমান হিমালয়। প্রথমটিতে আ যোগ স্বরে অ সমান আ, দ্বিতীয়টিতে স্বরে অ যোগ স্বরে আ সমান স্বরে আ হয়েছে। আবার তন্মধ্যে এখানে ত যোগ মো সমান দন্তন্বয়ে মো ফলা হয়েছে। এখানে একটি কথা পরিষ্কার করতে হয়, সেটি হলো সন্ধি হলো দুটো বর্ণের মিলন। সন্ধি হলো পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলন। সন্ধি হলো পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন। এখানে আমরা যেটা বলছি সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন আশা ও অতীত উচ্চারণে যে আয়াস প্রয়োজন, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। সেরূপ হিমযোগ আলয় হিমালয় বলতে যেরূপ শোনা যায়, হিমালয় তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর হয়। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। যেমন কচু যোগ আদা যোগ আলু সমান কচ্চাদালু হয় না, অথবা কচু যোগ আলু যোগ আদা সমান কচ্চালাদা হয় না। আমরা প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি ও পরে তৎসম তথা সংস্কৃত শব্দের সন্ধি সম্বন্ধে আলোচনা করব। উল্লেখ্য তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম। বাংলা শব্দের সন্ধি। বাংলা সন্ধি দুই রকমের, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার যথা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। প্রথমে দেখি স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন স্বরে অ যোগ এ সমান এ, যেমন শত যোগ এক সমান শতেক, এরূপ কতেক। স্বরে আ যোগ স্বরে আ সমান স্বরে আ, যেমন শাখা যোগ আরি সমান শাখারি, এরূপ রূপা যোগ আলি সমান রূপালি। স্বরে আ যোগ রস্যউ সমান রস্যউ, যেমন মিথ্যা যোগ উক সমান মিথ্যুক, এরূপ হিংসুক, নিন্দুক ইত্যাদি। রস্যই যোগ এ সমান রস্যই, যেমন কুড়ি যোগ এক সমান কুড়িক, এরূপ ধনিক, গুটিক ইত্যাদি। আশি যোগ এর সমান আশির, এরূপ নদীর ইত্যাদি। নাম্বার 2, কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ হয়। যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই সমান যাচ্ছে তাই। এখানে স্বরে আ যোগ রস্যই এর মধ্যে রস্যই লোপ পেয়েছে। এরপরে আমরা যেটা দেখছি ব্যঞ্জন সন্ধি। স্বরে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন তথা অ্যাসিমিলেশন এর নিয়মে হয়ে থাকে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন তথা অ্যাসিমিলেশন এর নিয়মে হয়ে থাকে, আর তা মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ। নাম্বার 1, প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুটি মিলে ঘোষ ধ্বনি দিত হয়, অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। যেমন ছোট যোগ দা সমান ছোড়দা। নাম্বার 2, হলন্ত র
বদ্ধ অক্ষর বিশিষ্ট ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দিত হয়, যেমন আর যোগ না সমান আন্না, চার যোগ টি সমান চারটি, ধর যোগ না সমান ধন্না, দূর যোগ ছাই সমান দুচ্ছাই ইত্যাদি। নাম্বার 3, চবর্গীয় ধ্বনির আগে যদি তবর্গীয় ধ্বনি আসে তাহলে তবর্গীয় ধ্বনি লোপ হয় এবং চবর্গীয় ধ্বনির দিত হয়। অর্থাৎ তবর্গীয় ধ্বনি ও চবর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দিত হয়, যেমন নাত যোগ জামাই সমান নাচ জামাই, ত যোগ বর্গীয় জ সমান জ জ, বদ বদ যোগ জাত সমান বজ্জাত, হাত যোগ ছানি সমান হাতছানি ইত্যাদি। নাম্বার 4, প এর পরে চ এবং দন্ত স এর পরে ত এলে চ ও ত এর স্থলে তালব্য স হয়, যেমন 5 যোগ তালব্য স সমান 500, 7 যোগ তালব্য স সমান 700, 5 যোগ শিকা সমান হলো 5 শিকা ইত্যাদি। নাম্বার 5, হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না, যেমন বন যোগ আই সমান বোনাই, চুন যোগ আরি সমান চুনারি, তিল যোগ এক সমান তিলেক, বার যোগ এক সমান বারেক, 3 যোগ এক সমান তিনেক। নাম্বার 6, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়, যেমন কাঁচা যোগ কলা সমান কাঁচকলা, নাতি যোগ বউ সমান নাতবউ, ঘোড়া যোগ দৌড় সমান ঘোড় দৌড়, ঘোড়া যোগ গাড়ি সমান ঘোড়গাড়ি ইত্যাদি। তৎসম শব্দের সন্ধি। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দ তৎসম, তৎ সমান তার যোগ সম সমান সমান, তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান, এ শ্রেণীর শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মেই সম্পাদিত হয়ে এসেছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। প্রথমেই দেখা যাক স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। নাম্বার 1, স্বরে ওয়াকার কিংবা স্বরে আকারের পর স্বরে ওয়াকার কিংবা স্বরে আকার থাকলে উভয় মিলে স্বরে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, যেমন ওয়া বাই আ ইন্টু ওয়া বাই আ সমান আ, স্বরে ওয়া যোগ অ সমান স্বরে আ, যেমন নর যোগ অধম সমান নরাধম। এরূপ হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি। স্বরে অ যোগ স্বরে আ সমান স্বরে আ, হিম যোগ আলয় সমান হিমালয়। এরূপ দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি। স্বরে আ যোগ স্বরে অ সমান স্বরে আ, যথা যোগ অর্থ সমান যথার্থ। এরূপ আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি। স্বরে আ যোগ স্বরে আ সমান স্বরে আ, যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। এরূপ কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি। উল্লেখ্য যে একটি সূত্র মনে রাখো, স্বরে অ বাই স্বরে আ ইন্টু স্বরে অ বাই স্বরে আ সমান হলো স্বরে আ। এই রূপে সূত্রটি হলো আ এ ও অর আর ওই ঔ ই জফলা উ বফলা, এ সমান অয়, ওই সমান আয়, ও সমান অব, ঔ সমান আব। স্বরে অ বাই স্বরে আ ইন্টু স্বরে অ বাই স্বরে আ সমান স্বরে আ। স্বরে অ বাই স্বরে আ ইন্টু স্বরে অ বাই স্বরে আ সমান আ। এরূপে একটি সূত্র মনে রাখো, সেটি হলো আ এ ও অর আর ওই ঔ ই জফলা উ বফলা, এ সমান অয়, ওই সমান আই, ও সমান অব, ওই সমান আব ইত্যাদি। নাম্বার 2, স্বরে অ বাই স্বরে আ ইন্টু রস্বই বাই দীর্ঘ ই সমান এ, যেমন শুভ যোগ ইচ্ছা সমান শুভেচ্ছা, যথাযোগ ইষ্ট সমান যথেষ্ট, পরম যোগ ইস সমান হলো পরমেশ, মহাযোগ ইস সমান হলো মহেশ। এরূপ পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, নরেশ, রমেশ, নরেন্দ্র ইত্যাদি। নাম্বার 3, স্বরে অ বাই স্বরে আ ইন্টু রস্য উ বাই দীর্ঘ উ সমান ও,
যেমন সূর্য যোগ উদয় সমান সূর্যোদয়, যথা যোগ উচিত সমান যথোচিত, গৃহ যোগ ঊর্ধ্ব সমান গৃহোর্ধ্ব, গঙ্গা যোগ উর্মি সমান গঙ্গোর্মি। এরূপ নীলোৎপল, চলর্মি, মহোৎসব, নবরা, ফলোদয়, যথোপযুক্ত, হিতোপদেশ, পরোপকার, প্রশ্নোত্তর ইত্যাদি। নাম্বার 4, স্বরে অ বাই স্বরে আ ইন্টু রি সমান অর, যেমন দেবযোগ ঋষি সমান দেবর্ষি, মহাযোগ ঋষি সমান মহর্ষি ইত্যাদি। এরূপ অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজস্বি ইত্যাদি। নাম্বার 5, স্বরে অ বাই স্বরে আ ইন্টু রি সমান আর, যেমন শীত যোগ ঋত সমান শীতার্ত, তৃষ্ণা যোগ ঋত সমান তৃষ্ণার্ত, এরূপ ভয়ার্ত, ক্ষুধার্ত ইত্যাদি। নাম্বার 6, স্বরে অ বাই স্বরে আ ইন্টু এ বাই ওই সমান ওই, যেমন জনযোগ এক সমান জৈনেক, সদাযোগ এক সদাযোগ এব সমান সদৈব, মতযোগ ঐক্য সমান মতৈক্য, মহাযোগ ঐশ্বর্য সমান মহৈশ্বর্য, এরূপ হিতৈষী, সর্বৈব, অতুলৈশ্বর্য ইত্যাদি। আ এ ও অর আর, ওই ঔ, ই জফলা, উ বফলা, এ অয়, ওই আয়, ও অব, ও আব ইত্যাদি। নাম্বার 7, স্বরে অ বাই স্বরে আ ইন্টু ও বাই ও সমান হলো ঔ, যেমন বনযোগ ওষুধি সমান বনৌষধি, মহাযোগ ওষুধি সমান মহৌষধি, পরমযোগ ঔষধ সমান পরমৌষধ, মহাযোগ ঔষধ সমান মহৌষধ। নাম্বার 8, রস্ব ই বাই দীর্ঘ ই ইন্টু রস্ব ই বাই দীর্ঘ ই সমান দীর্ঘ ই, যেমন অতি যোগ ইত সমান অতীত, পরস্বর রি যোগ দীর্ঘ ই হক্ষয় আকার ইক্ষা, পরি যোগ ইক্ষা সমান পরীক্ষা, সতী দন্ত স তয় দীর্ঘ ই যোগ হস্যই ইন্দ্র, সতী যোগ ইন্দ্র সমান সতীন্দ্র, সতী যোগ ইস দুটোই দীর্ঘ ই সমান সতীশ। এরূপ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথিশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি। নাম্বার 9, রস্ব ই বাই দীর্ঘ ই ইন্টু অন্য স্বরধ্বনি, রস্ব ই বাই দীর্ঘ ই রস্ব ই বাই দীর্ঘ ই ইন্টু অন্য স্বরধ্বনি সমান জফলা, যেমন অতি যোগ অন্ত সমান অত্যন্ত, ইতি যোগ আদি সমান ইত্যাদি, অতি যোগ উক্তি সমান অত্যুক্তি, প্রতি যোগ উস সমান প্রত্যুষ, মসি যোগ আধার সমান মস্যাধার, প্রতি যোগ এক সমান প্রত্যেক, নদী যোগ অম্বু সমান নদ্যম্বু। এরূপ প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি। নাম্বার 10, রস্ব উ বাই দীর্ঘ উ ইন্টু রস্ব উ বাই দীর্ঘ উ সমান দীর্ঘ উ, যেমন মরু যোগ উদ্যান সমান মরুদ্যান, বহু যোগ ঊর্ধ্ব সমান বহুর্ধ্ব, বধূ যোগ উৎসব সমান বধূৎসব, ভূ যোগ ঊর্ধ্ব সমান ভূর্ধ্ব। আ এ ও অর আর, ওই ওই, ই জফলা, উ বফলা, এ অয়, ওই আয়, ও অব, ওই আব। নাম্বার 11, রস্ব উ বাই দীর্ঘ উ ইন্টু রস্ব উ বাই দীর্ঘ উ ইন্টু অন্য স্বরধ্বনি সমান বফলা, যেমন সুযোগ অল্প সমান স্বল্প, সুযোগ আগত সমান স্বাগত, অনুযোগ ইত সমান অন্বিত, তনুযোগ দীর্ঘ ই সমান তন্নি, অনুযোগ এসন সমান অন্বেষণ। এরূপ পশু, পশ্চধম, পশ্চাচার, অন্যয়, মনন্তর ইত্যাদি। নাম্বার 11, রিকারের পর রি ভিন্ন অন্য স্বর থাকলে রি স্থানে র হয় এবং তা র ফলারূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, যেমন পিতৃ যোগ আলয় সমান পিত্রালয়, পিতৃ যোগ আদেশ সমান পিত্রাদেশ। নাম্বার 13, এ ঔ, এ ওই ও ঔ কারের পর এ ওই স্থানে যথাক্রমে অয় আই এবং ও ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়, যেমন এ প্লাস অ সমান অয় যোগ অ, যেমন নে যোগ অন সমান নয়ন, ওই যোগ অ
সমান আই প্লাস অ, যেমন নৈ যোগ অক সমান নায়ক। আমরা সংক্ষেপে এখানে তোমাকে যেটা বলছি, এ অয় ওই আই, ও অব ওই আব, যেমন নে যোগ অন সমান নয়ন, নৈ যোগ অক সমান নায়ক, প যোগ অন সমান পবন, পৌ যোগ অক সমান পাবক, গো যোগ আদি সমান গবাদি, গো যোগ এসোনা সমান গবেষণা, প যোগ ইত্র সমান পবিত্র, নৌ যোগ ইক সমান নাবিক, ভৌ যোগ উক সমান ভাবুক, সে যোগ ওয়ান সমান শয়ন, গই যোগ অক সমান গায়ক, লো যোগ ওয়ান সমান লবণ ইত্যাদি। নাম্বার 14, কতকগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনের সিদ্ধ বলে। যেমন কুল যোগ অটা সমান কুলটা, কুলাটা নয়। গো যোগ অক্ষ সমান গবাক্ষ, গবক্ষ নয়। পৈরফলা যোগ দীর্ঘ উ ঢয়সনড়া, পৌড় সমান পৌড়। পৈরফলা যোগ দীর্ঘ উ ঢয়সনড়া সমান পৌড়, পোড়ো নয়। অন্য যোগ অন্য সমান অন্যান্য। মার্ত যোগ অণ্ড সমান মার্তণ্ড, শুদ্ধ যোগ ওদন সমান শুদ্ধ ওদন। ব্যঞ্জন সন্ধি, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধি 3 ভাগে ভাগ করা যায়, যথা ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি, স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি। টোটালটাই হলো তোমার ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি, যদি কচট তপ থাকে তাহলে এটি হবে গজড দব, যদি কচট তপ থাকে তাহলে হবে এটি গজড দব। যেমন দিক যোগ অন্ত সমান দিগন্ত, নিচ যোগ অন্ত সমান নিজন্ত, ষট যোগ আড়ন আনন সমান সরানন, তৎ যোগ অবধি সমান হলো ততবধি, সুপ যোগ অন্ত সমান সুবন্ত। এরূপ বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপয়, সদুপায়, সদুপদেশ, জগদীন্দ্র ইত্যাদি। স্বরধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব ছ হয়। যেমন এক যোগ ছত্র সমান একচ্ছত্র, কথা যোগ ছলে সমান কথাচ্ছলে, পরিযোগ ছদ সমান পরিচ্ছদ। এরূপ মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি। ত ও দ এর পর চ ও ছ থাকলে ত ও দ স্থানে চ হয়। যেমন সৎ যোগ চিন্তা সমান সৎচিন্তা, উৎ যোগ ছেদ সমান উচ্ছেদ, বিপদ যোগ চয় সমান বিপদচয়, বিপদ যোগ ছায়া সমান বিপদছায়া। এরূপ উচ্চারণ, শরৎচন্দ্র, সচ্চরিত্র, তচ্ছবি ইত্যাদি। ত ও দ এর পর বর্গীয় জ ও ঝ থাকলে ত ও দ এর স্থানে বর্গীয় জ হয়। যেমন সৎ যোগ জন সমান সজ্জন, বিপদ যোগ জাল সমান বিপদজাল, কুত যোগ ঝটিকা সমান কুজ্ঝটিকা। এরূপ উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি। ত ও দ এর পর তালব্য স থাকলে ত ও দ এর স্থলে চ এবং তালব্য স এর স্থলে ছ ইত্যাদি উচ্চারিত হয়। যেমন উৎযোগ শ্বাস সমান উচ্ছ্বাস। এরূপ চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খল ইত্যাদি। ত ও দ এর পর ড থাকলে ত ও দ এর স্থলে ড হয়। যেমন উৎযোগ ডিন সমান উড্ডিন। এরূপ বৃহদ্ঢক্কা। ত ও দ এর পর হ থাকলে ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়। যেমন উৎযোগ হার সমান উদ্ধার, পদযোগ হতি সমান পদ্ধতি। এরূপ উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি। ত ও দ এর পর ল থাকলে ত ও দ এর স্থলে ল উচ্চারিত হয়। যেমন উৎযোগ লাস সমান উল্লাস। এরূপ উল্লেখ, উল্লেখিত, উল্লেখ্য, উল্লঙ্ঘন ইত্যাদি। ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি, ঘোষ অল্প প্রাণ ওষ্ঠধ্বনি, ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি কিংবা ঘোষ অল্প প্রাণ অষ্টধ্বনি থাকলে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ঘোষ অল্প প্রাণ রূপে উচ্চারিত হয়। যেমন বাক যোগ দান সমান বাগদান, ষট যোগ যন্ত্র সমান ষড়যন্ত্র, উৎযোগ ঘাটন সমান উদ্ঘাটন, উৎযোগ যোগ সমান উদ্যোগ উদ্যোগ,
উৎযোগ বন্ধন সমান উদ্বন্ধন, তৎযোগ রূপ সমান তদ্রূপ। এরূপ দিগ্বিজয়, উদ্যম, উদ্গার, উদ্গীরণ, উদ্ভব, বাগজাল, তদ্গুরু, বাগদেবী ইত্যাদি। নাম্বার 2, ইও। নাম্বার 2, উঁ, ইও মূর্ধন্য দন্তন্য মো পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমন দিক যোগ নির্ণয় সমান দিক নির্ণয় বা দিক নির্ণয়, দিক যোগ নির্ণয় সমান দিক নির্ণয় বা দিক নির্ণয়, তৎযোগ মধ্যে সমান তদমধ্যে বা তন্মধ্যে। লক্ষণীয়, এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। যেমন বাকযোগময় সমান বাংময়, তৎযোগময় সমান তন্ময়, মৃৎযোগময় সমান মৃন্ময়, জগৎ যোগ নাথ সমান জগন্নাথ। এরূপ উন্নয়ন, উন্নীত, চিন্ময় ইত্যাদি। ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে মো ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন সংযোগ কা সমান সংকা, সংযোগ চয় সমান সঞ্চয়, সংযোগ তাপ সমান সন্তাপ। এরূপ কিম্ভূত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি। দ্রষ্টব্য, আধুনিক বাংলায় মো এর পর কণ্ঠবর্গীয় ধ্বনি থাকলে মো স্থানে প্রায় উঁ না হয়ে অনুস্বার হয়। যেমন সংযোগগত সমান সঙ্গত, অহমযোগ্যা সমান অহংকার, সংযোগ খ্যা সমান সংখ্যা ইত্যাদি। এরূপ সংকীর্ণ, সঙ্গীত, সংগঠন, সংঘাত ইত্যাদি। মো এর পর অন্তস্থ ধ্বনি অন্তুষ র ল ব কিংবা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স হ থাকলে মো স্থলে অনুস্বার হয়। যেমন সংযোগ যম সমান সংযম, সংযোগবাদ সমান সংবাদ, সংযোগ রক্ষণ সমান সংরক্ষণ, সংযোগ লাভ সমান সংলাপ, সংযোগ সয় সমান সংশয়, সংযোগ সার সমান সংসার, সংযোগ হার সমান সংহার ইত্যাদি। এরূপ বারংবার কিংবা সংবরণ, সংযোগ, সংযোজন, সংশোধন, সর্বংসহা, স্বয়ংবরা, ব্যতিক্রম, সম্রাট, সংযোগ রাট সমান সম্রাট, এটি ব্যতিক্রম। চ ও বর্গীয় জ এর পরে নাসিক্য ধ্বনি তালব্য হয়। যেমন যাচ যোগ না সমান যাচ যা, যাচা, রাজযোগ্নি সমান রাজ্ঞী, যজ যোগ ন সমান যজ্ঞ ইত্যাদি। দ ও ধ এর পরে কচট তপ, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ ও ধ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন তৎযোগ কাল সমান তৎকাল, ক্ষুধ যোগ পিপাসা সমান ক্ষুৎ পিপাসা। এরূপ হৃৎকম্পন, তৎপর, তত্ত্ব ইত্যাদি। দ কিংবা ধ এর পরে দন্ত স থাকলে দ ও ধ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন বিপদ যোগ সংকুল সমান বিপদ সংকুল, এরূপ তৎসম ইত্যাদি। মূর্ধন্য স এর পরে ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন কৃষ যোগ তি সমান কৃষ্টি, ষষ্ঠ যোগ থ সমান ষষ্ঠ ইত্যাদি। বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি, যেমন উৎযোগ স্থান সমান উত্থান, সংযোগকার সমান সংস্কার, উৎযোগ স্থাপন সমান উত্থাপন, সংযোগকৃত সমান সংস্কৃত, পরিযোগকার সমান পরিষ্কার। এরূপ সংস্কৃতি, পরিষ্কৃত ইত্যাদি। কতকগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন আযোগ চর্য সমান আশ্চর্য, গোযোগ পদ সমান গোষ্পদ, বনযোগপতি সমান বনস্পতি, বৃহৎ যোগপতি সমান বৃহস্পতি, তৎযোগকর সমান তস্কর, পরযোগ পর সমান পরস্পর, মনস যোগ দীর্ঘ ঈশা সমান মনীষা, ষট যোগ 10 সমান ষোড়শ, 1 যোগ 10 সমান একাদশ, পতত যোগ অঞ্জলি সমান পতঞ্জলি ইত্যাদি। বিসর্গ সন্ধি, সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র ও দন্ত স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ণধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। র ও দন্ত স বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র এবং দন্ত স এর সংক্ষিপ্ত রূপ। বস্তুত বিসর্গ র এবং দন্ত স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 রজাত বিসর্গ, 2 সজাত বিসর্গ। রজাত বিসর্গ, র স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন
অন্তর্যোগ অন্তর, অন্ত ইজ টু, প্রান্তর, প্রাত ইজ টু, পুনর, পুন ইজ টু ইত্যাদি। সজাত বিসর্গ, স্থানে যে বিসর্গ হয় তাকে বলে সজাত বিসর্গ। যেমন নমস, নম ইজ টু, পুরস, পুর ইজ টু, শিরস, শির ইজ টু ইত্যাদি। বিসর্গের সাথে অর্থাৎ র ও স এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়, এক বিসর্গ প্লাস স্বর এবং দুই বিসর্গ প্লাস ব্যঞ্জন। এরূপে এই দুটো সন্ধি তথা বিসর্গ সন্ধি সাধিত হয়। বিসর্গ যোগ স্বর নাম্বার 1, বিসর্গ যোগ স্বর এবং নাম্বার 2 বিসর্গ যোগ ব্যঞ্জন। এরূপে বিসর্গ সন্ধি সাধিত হয়। বিসর্গ ও স্বরের সন্ধি, স্বরে অ ধ্বনির পরস্থিত অঘোষ উষ্ণধ্বনি বিসর্গের পর অ ধ্বনি থাকলে স্বরে অ যোগ বিসর্গ প্লাস অ, এ তিনে মিলে ওকার হয়। যেমন তত ইজ টু যোগ অধিক সমান ততোধিক। বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি, স্বরে ওয়াকারের পরস্থিত স্বজাত বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অকার ও দন্ত স জাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়। যেমন তীর ইজ টু যোগ ধান সমান তিরোধান, মনো ইজ টু যোগ রোম সমান মনোরম, মনো ইজ টু যোগ হর সমান মনোহর, তপ ইজ টু যোগ বন সমান তপবন ইত্যাদি। অকারের পরিস্থিত রজাত বিসর্গের পর উপযুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে র হয়। যেমন অন্ত ইজ টু যোগ গত সমান অন্তর্গত, অন্ত ইজ টু যোগ ধান সমান অন্তর্ধান, পুন ইজ টু যোগ আয় সমান পুনরায়, পুন ইজ টু যোগ উক্ত সমান পুনরুক্ত, অহ ইজ টু যোগ অহ সমান অহরহ। এরূপ পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরূপই, অন্তর্বতী ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে স্বরে অ ও স্বরে আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে স্বরে অ, স্বরে আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ নাসিক্য ধ্বনি কিংবা অন্তুষ্জ র ল ব হ এর সন্ধি হলে বিসর্গ স্থানে র হয়। যেমন নি ইজ টু যোগ আকার সমান নিরাকার, আশি ইজ টু যোগ বাদ সমান আশীর্বাদ, 2 ইজ টু যোগ যোগ সমান দুর্যোগ ইত্যাদি। এরূপ নিরাকরণ, জ্যোতির্ময়, প্রাদুর্ভাব, নির্জন, বহির্গত, দুর্লভ, দুরন্ত ইত্যাদি। ব্যতিক্রম, রসই কিংবা রস্য উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী রস্য স্বর দীর্ঘ হয়। যেমন দন্ত নয় রস্যই ইজ টু যোগ রব সমান নীরব, দন্ত নয় রস্যই ইজ টু যোগ র সমান নিরস ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শীষ ধ্বনি হয়। যেমন অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীষ ধ্বনি হয়। যেমন দন্ত নয়রাশি ইজ টু যোগ চয় নিশ্চয়, শির ইজ টু যোগ ছেদ সমান শিরচ্ছেদ, ধনু ইজ টু যোগ টঙ্কার সমান ধনুষ্টঙ্কার, নি ইজ টু যোগ ঠুর সমান নিষ্ঠুর, 2 ইজ টু যোগ তর সমান দুস্তর, 2 ইজ টু যোগ থ সমান হচ্ছে দুস্থ। এরপরে আমরা তোমাকে আরও কিছু বিসর্গ সন্ধির কথা বলছি। নম ইজ টু কার সমান নম ইজ টু যোগ কার সমান নমস্কার, পদ ইজ টু যোগ খলন সমান পদস্খলন, নি ইজ টু যোগ কার সমান নিষ্কর, 2 ইজ টু যোগ কর সমান দুষ্কর। এরূপ পুরস্কার, মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর ইত্যাদি বিসর্গ সন্ধি। এছাড়াও আরও কিছু বিসর্গ সন্ধি আমরা তোমাকে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন প্রাত ইজ টু যোগ কাল সমান প্রাতকাল, মন ইজ টু যোগ কষ্ট সমান মন কষ্ট, শির ইজ টু যোগ পীড়া সমান শির পীড়া ইত্যাদি। যুক্ত ব্যঞ্জনধ্বনি দন্ত শয়তয় যুক্ত বা দন্ত শয়থয় যুক্ত কিংবা দন্ত শয়পয়ে যুক্ত পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন দন্ত নয়রশ্রী ইজ টু যোগ স্তব্ধ সমান নিস্তব্ধ কিংবা নিস্তব্ধ।
এখানে বিসর্গ থাকলেও শুদ্ধ, না থাকলেও শুদ্ধ। দুইষ্টু যোগ স্থ সমান দুস্থ, এখানে বিসর্গ থাকলেও শুদ্ধ, না থাকলেও শুদ্ধ। তন্ত নয়রস্যই ইষ্টু যোগ স্পন্দ সমান নিস্পন্দ, ইষ্টু থাকলেও শুদ্ধ, না থাকলেও শুদ্ধ। কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ: বাচ ইষ্টু যোগ পতি সমান বাচস্পতি, ভা ইষ্টু যোগ কর সমান ভাস্কর, অহ ইষ্টু যোগ নিশা সমান অহর্নিশ, অহ ইষ্টু যোগ অহ সমান অহরহ ইত্যাদি। এরপরে আমরা তোমাকে পরবর্তীতে আলোচনা করব। এই বিষয়টি ছিল তোমার শব্দ প্রকরণ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। সব ভাষায় লিঙ্গভেদে শব্দভেদ আছে, বাংলা ভাষায়ও আছে। বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনোটিতে পুরুষ ও কোনোটিতে স্ত্রী বোঝায়। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ, আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কেউই মৃত্যুর সময় তার কাছে ছিল না। এ বাক্যে বাপ ভাই ও ছেলে পুরুষবাচক শব্দ, আর মা বোন ও মেয়ে স্ত্রীবাচক শব্দ। তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয়, স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। যেমন বিধান, বিধান লোক এবং বিদুষী নারী, এখানে লোক পুরুষবাচক বিশেষ্য এবং নারী স্ত্রীবাচক বিশেষ্য। বিধান পুরুষবাচক বিশেষণ এবং বিদুষী স্ত্রীবাচক বিশেষণ। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের এ নিয়ম মানা হয় না। যেমন সংস্কৃতে সুন্দর বালক ও সুন্দরী বালিকা, বাংলায় সুন্দর বালক ও সুন্দর বালিকা ইত্যাদি। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত দুই ভাগে বিভক্ত। এক পতি ও পত্নীবাচক অর্থে এবং দুই পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে। এক পতি ও পত্নীবাচক অর্থে, যেমন আব্বা আম্মা, চাচা চাচি, কাকা কাকি, জেঠা জেঠি, দাদা দাদি, নানা নানি, নন্দাই ননদ, দেওর যা, ভাই ভাবি বা বৌদি, বাবা মা, মামা মামি ইত্যাদি। নাম্বার দুই, সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে খোকা খুকি, পাগল পাগলি, বামন বামনি, ভেড়া ভেড়ি, মোরগ মুরগি, বালক বালিকা, দেওর ননদ ইত্যাদি। এবার আমরা যেটা বলছি বাংলা স্ত্রী প্রত্যয়। বাংলা স্ত্রী প্রত্যয় পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন দীর্ঘই দন্ত নয় রস্যই দন্ত নয় দীর্ঘই, আনি ইনি দন্তন্য ইত্যাদি। নাম্বার ওয়ান, দীর্ঘই প্রত্যয়। যেমন দীর্ঘই প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমী, ভাগনা ভাগ্নে বা ভাগ্নি ইত্যাদি। দন্ত নয়ে দীর্ঘই যুক্ত প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ, যেমন কামার কামারনি, জেলে জেলেনি, কুমার কুমারনি, ধোপা ধোপানি, মজুর মজুরনি ইত্যাদি। নাম্বার তিন, পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে দন্ত নয় দীর্ঘই হয় এবং আগের দীর্ঘই রস্যই হয়। যেমন ভিকারি ভিকারিনী, অভিসারী অভিসারিণী ইত্যাদি। নাম্বার চার, আনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, যেমন ঠাকুর ঠাকুরানী, নাপিত ঠাকুর ঠাকুরানী, নাপিত নাপিতানি, মেথর মেথরানী, চাকর চাকরানী ইত্যাদি। ইনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, যেমন কাঙাল থেকে কাঙালিনী, গোয়ালা থেকে গোয়ালিনী, বাঘ থেকে বাঘিনী ইত্যাদি। উন প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, যেমন ঠাকুর থেকে ঠাকুরুন বা ঠাকুরানী দুটোই হয়, ঠাকুর থেকে ঠাকুরুন বা ঠাকুরানী দুটোই হয়। আইন প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, যেমন নতুন নতুন প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়, যেমন ঠাকুর ঠাকুরাইন ইত্যাদি। দ্রষ্টব্য, বাংলায় কতগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন অভাগা অভাগী, অভাগা থেকে অভাগী বা অভাগিনী, নন্দাই থেকে ননদিনী বা ননদী ইত্যাদি। নিত্য স্ত্রীবাচক শব্দ, কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক, এগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন সতীন সৎমা এও দায় সদ্ভা ইত্যাদি। সতীন সৎমা এও দায় সদ্ভা ইত্যাদি। এছাড়াও আমরা তোমাকে আরও কিছু নিত্য স্ত্রীবাচক শব্দের সন্ধান দেব পরবর্তীতে। কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন কবি থেকে মহিলা কবি, ডাক্তার থেকে মহিলা ডাক্তার, সভ্য থেকে মহিলা সভ্য, কর্মী থেকে মহিলা কর্মী, শিল্পী থেকে মহিলা শিল্পী বা নারী শিল্পী, সৈন্য থেকে নারী
বা মহিলা সৈন্য, পুলিশ থেকে মহিলা পুলিশ ইত্যাদি। কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন বন থেকে পবন, বন বন থেকে পো বন ঝি, ঠাকুর থেকে ঠাকুরপো থেকে ঠাকুরঝি, অর্থাৎ বনপো থেকে বনঝি, ঠাকুরপো থেকে ঠাকুরঝি, ঠাকুর দাদা থেকে ঠাকুরদা বা ঠাকুরদা, ঠাকুরমা, গয়লা থেকে গয়লা বউ, জেলে থেকে জেলে বউ ইত্যাদি। কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন বনপো বনঝি, ঠাকুরপো ঠাকুরঝি বা ঠাকুরদাদা ঠাকুরদা, ঠাকুরমা, গয়লা গয়লা বউ, জেলে জেলে বউ ইত্যাদি। অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন বাবা মা, ভাই বোন, কর্তা গিন্নি, ছেলে মেয়ে, সাহেব বিবি, জামাই মেয়ে, বর কনে, দুলহা দুলাইন বা দুলহিন, বেআই বেআইন, তাওই মাওই, বাদশাহ বেগম, সুখ সারি ইত্যাদি। সংস্কৃত স্ত্রী প্রত্যয়, সংস্কৃত স্ত্রী প্রত্যয় তৎসম পুরুষবাচক শব্দের পরে স্বরে আ, দীর্ঘ ই, আনি, নি, ইকা ইত্যাদি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন আ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ সাধারণ অর্থে মৃত মৃতা, বিবাহিত বিবাহিতা, মাননীয় মাননীয়া, বৃদ্ধ বৃদ্ধা, প্রিয় প্রিয়া, প্রথম প্রথমা, চতুর চতুরা, চপল চপলা, নবীন নবীনা, কনিষ্ঠ কনিষ্ঠা, মলিন মলিনা ইত্যাদি। জাতি বা শ্রেণীবাচক যেমন ওয়াজ ওয়াজা, কোকিল কোকিলা, শিষ্য শিষ্যা, ক্ষত্রিয় ক্ষত্রিয়া, শূদ্র শূদ্রা ইত্যাদি। দীর্ঘ ই প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ সাধারণ অর্থে নিশাচর নিশাচরী, ভয়ঙ্কর ভয়ঙ্করী, রজক রজকী, কিশোর কিশোরী, সুন্দর সুন্দরী, চতুর্দশ চতুর্দশী, ষোড়শ ষোড়শী ইত্যাদি। জাতি বা শ্রেণীবাচক অর্থে স্ত্রী প্রত্যয়, স্ত্রী শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ সিংহ সিংহী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, মানব মানবী, বৈষ্ণব বৈষ্ণবী, কুমার কুমারী, ময়ূর ময়ূরী ইত্যাদি। ইকা প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ যেমন গণক গণকী, বালক বালিকা, ইকা প্রত্যয় যোগে বালক বালিকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেবক সেবিকা, অধ্যাপক অধ্যাপিকা। এরূপ গণক গণকী, নর্তক নর্তকী, চাতক চাতকী, রজক রজকী, বাংলায় রজকিনী ইত্যাদি। ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়, যেমন ক্ষুদ্রার্থে ইকা যোগ হয় যেমন নাটক নাটিকা ক্ষুদ্রার্থে, মালা মালিকা ক্ষুদ্রার্থে, গীত গীতিকা ক্ষুদ্রার্থে, পুস্তক পুস্তিকা ক্ষুদ্রার্থে ইত্যাদি। এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। আনি যোগ করে স্ত্রীলিঙ্গ গঠিত হয়। এভাবে ইন্দ্র ইন্দ্রাণী, মাতুল মাতুলানি, আচার্য আচার্যানি, কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য। এরূপ শূদ্র শূদ্রা, শূদ্রা শূদ্র জাতীয় স্ত্রীলোক, শূদ্রাণী শূদ্রের স্ত্রী, ক্ষত্রিয় ক্ষত্রিয়া ক্ষত্রিয়ানি ইত্যাদি। আনি প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে। যেমন অরণ্য অরণ্যনানি, যেটার অর্থ হলো বৃহৎ অরণ্য, হিম হিমানি জমানো বরফ। ইনি নি যোগে গঠিত স্ত্রীলিঙ্গ যেমন মায়াবী মায়াবিনী, কুহুকিনী, যোগী যোগিনী, মেধাবী মেধাবিনী, দুঃখী দুঃখিনী ইত্যাদি। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ যেমন পুরুষবাচক শব্দের শেষে তার রয়েছে, যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ত্রি হয়। যেমন নেতা নেত্রী, কর্তা কর্ত্রী, শ্রোতা শ্রোত্রী, দাতা ধাত্রী ইত্যাদি। পুরুষবাচক শব্দের শেষে অত বান মান ইয়ান থাকলে যথাক্রমে অতি বতি মতি ইয়সি যোগ হয়। যথা সৎ সতী, মহৎ মহতী, গুণবান গুণবতী, রূপবান রূপবতী, শ্রীমান শ্রীমতী, বুদ্ধিমান বুদ্ধিমতী, গরিয়ান গরীয়সী ইত্যাদি। কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন সম্রাট সম্রাজ্ঞী, রাজা রানী, যুবক যুবতী, শ্বশুর শ্বশুরু শ্বশুর শ্বশুরু, নর নারী, বন্ধু বান্ধবী, দেবর যা, শিক্ষক শিক্ষয়িত্রী, স্বামী স্ত্রী, পতি পত্নী, সভাপতি সভানেত্রী ইত্যাদি। বিদেশি স্ত্রীবাচক শব্দ যেমন খান থেকে খানম, মরদ থেকে জেনানা, মালেক থেকে মালেকা, মুহতারিম থেকে মুহতারিমা, সুলতান থেকে সুলতানা। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ যেমন সতীন, অর্ধাঙ্গিনী,
কুলটা, বিধবা, অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। কিছুক্ষণ আগে তোমাকে আমরা যেটা বলেছিলাম যে নিত্য স্ত্রীবাচক শব্দ, ওগুলো ছিল বাংলা। তবে এখানে আমরা যে সকল নিত্য স্ত্রীবাচক শব্দ দেখছি এগুলো হচ্ছে তোমার কি তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ, যেমন সতীন, অর্ধাঙ্গিনী, উল্টা, বিধবা, অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দ্রষ্টব্য, কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই বুঝায়, যেমন জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি, যেগুলো কাউন্টেবল নাউন। এগুলো তোমার স্ত্রী এবং পুরুষ দুটোই লিঙ্গ বুঝায়। কতগুলো শব্দে কেবল পুরুষ বুঝায়, যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার ইত্যাদি। এগুলোকে নিত্য পুরুষবাচক লিঙ্গ বলা হয়। কতগুলো শব্দে শুধু স্ত্রীবাচক হয়, যেমন সতীন, সৎমা, সদ্মা, এও, দায় ইত্যাদি। এগুলোকে নিত্য স্ত্রীলিঙ্গ বলা হয়। কিছু পুরুষবাচক শব্দে দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে, যথা দেবর, ননদ, দেবরের বোন অথবা যা, দেবরের স্ত্রী, ভাই বোন এবং ভাবি, ভাইয়ের স্ত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রী, শিক্ষিকা পেশা অর্থে, এবং শিক্ষক পত্নী, শিক্ষকের স্ত্রী, বন্ধু থেকে বান্ধবী, মেয়ে বন্ধু এবং বন্ধু পত্নী, বন্ধুর স্ত্রী, দাদা থেকে দিদি, বড় বোন এবং বৌদি, দাদার স্ত্রী। অর্থাৎ কিছু পুরুষবাচক শব্দে দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে, যথা দেবর থেকে ননদ, দেবরের বোন বা যা, দেবরের স্ত্রী ইত্যাদি। ভাই থেকে বোন এবং ভাবি, ভাইয়ের স্ত্রী, শিক্ষক থেকে শিক্ষয়িত্রী, শিক্ষিকা পেশা অর্থে এবং শিক্ষক পত্নী, শিক্ষকের স্ত্রী, বন্ধু থেকে বান্ধবী, মেয়ে বন্ধু এবং বন্ধু পত্নী, বন্ধুর স্ত্রী, দাদা থেকে দিদি, বড় বোন এবং বৌদি, দাদার স্ত্রী। বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না। বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না, যেমন সুন্দর বলদ, সুন্দর গাই, সুন্দর ছেলে, সুন্দর বলদ, সুন্দর গাই, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, মেজ খুড়ো, মেজ খুড়ি ইত্যাদি। বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না, যেমন সুন্দর বলদ, সুন্দর গাই, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, মেজ খুড়ো, মেজ খুড়ি ইত্যাদি। বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরবর্তী বিশেষণ স্ত্রীবাচক হয় না, যেমন মেয়েটি পাগল হয়ে গেছে, পাগলি হয়ে গেছে হবে না। আসমা ভয়ে অস্থির, অস্থিরা হবে না। কুল উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে। কুল কৈরসুল কুল উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে, যেমন ঘোষ পুরুষ, ঘোষ যা কন্যা অর্থে, ঘোষ যায়া পত্নী অর্থে ইত্যাদি। এরপরে আমরা এই অনুশীলনীটি শেষ করলাম। পরবর্তীতে আমরা তোমাকে পরবর্তী বিষয় সম্পর্কে জানাবো।